নমস্কার, জি 24 ঘন্টা জ্যাক অলিভার স্টুডিও থেকে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। 3:03 খবরের শুরুতেই আমি শুক্লা যে খবর আপনাদেরকে দেব, ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধে এবার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ল আমেরিকা। আপনাদের জানাবো 3:03 খবরে যে B2 বম্বার্স দিয়ে হামলা চালিয়েছে 3 পরমাণু কেন্দ্রে আমেরিকা। কিন্তু এখানেই শেষ নয়, ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান প্রত্যাঘাত করলে আরো বড় হামলা হবে মার্কিনের তরফ থেকে। আর আমি মধুমন্তী আপনাদের শোনাবো যে আমেরিকা এই আক্রমণ করার পর সরাসরি যুদ্ধে নামার পর খামেনি কি হুঁশিয়ারি দিয়েছেন। তবে শুরুতে আপনাদেরকে জানাবো, দু সপ্তাহের সময় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু 2 সপ্তাহ অপেক্ষা করতে হলো না। তার মধ্যেই আমরা দেখতে পেলাম মোটে 48 থেকে 72 ঘন্টার মধ্যেই মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে, সেই যুদ্ধে এবার সরাসরি আমেরিকার প্রবেশ। ইরানে আক্রমণ শুরু করে দিল আমেরিকা। 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে এবং সে কথা একেবারে সমাজ মাধ্যমে ঘোষণা করলেন কে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং তিনি বলছেন এবার শান্তি। ইরানে 3টি পারমাণবিক কেন্দ্র, কোন কোন জায়গায় হামলা চালানো হয়েছে? হামলা চালানো হয়েছে ফর্দো, ইস্পাহান এবং নাতানজে। কথা জানিয়েছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সেনাবাহিনীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, কারণ ফর্দো, নাতানজ এবং ইস্পাহানে অবস্থিত 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন সেনা। এবং ইসরায়েল ও ইরানের এই যে সংঘাত, এই সংঘাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ জার্সির বেডমিনস্টার থেকে হোয়াইট হাউসে তিনি ফিরে এসেছেন এবং তিনি তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে একটি বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গিয়েছে। আর এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি আরো বড় কোনো প্রত্যাঘাত আবারও আমেরিকার তরফ থেকে আসবে? যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং যে আপডেট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, ফর্দো, নাতানজ এবং ইস্পাহান এই 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা, যুদ্ধে এবার সরাসরি এন্ট্রি আমেরিকার। আর তারপরই এই প্রশ্ন উঠছে, তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল? আর এই আশঙ্কার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, ইউএস এর এই হামলা, ইরানের 3টি পরমাণু ঘাঁটিতে হামলার পরই তিনি বলছেন যে একেবারেই এখানেই থামছে না আমেরিকা। ইরান যদি এই হামলার প্রত্যাঘাত করে তাহলে কড়া মূল্য চোকাতে হবে ইরানকে। আরো বড় হামলা হবে ইরানের বুকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজ এমনটাই হুঁশিয়ারি। 3 পরমাণু ঘাঁটিতে মার্কিন এয়ার স্ট্রাইকের পরেই মার্কিন সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন তাদের এই অসাধারণ সাকসেসফুল অপারেশনের জন্য ডোনাল্ড ট্রাম্প। আর একই সঙ্গে তিনি বলছেন এখানেই থেমে থাকছেন না তিনি। ইরান যদি কোথাও এর পাল্টা প্রত্যাঘাত করে বা করার পরিকল্পনা করে, তাহলে আরো বড় হামলা চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র। To America, death to Israel. They have been killing our people, blowing off their arms, blowing off their legs with roadside bombs. That was their specialty. We lost over 1,000 people, and hundreds of thousands throughout the Middle East and around the world have died as a direct result of their hate. In particular, so many were killed by their general, Qasem Soleimani. I decided a long time ago that I would not let this happen. It will not continue. I want to thank and congratulate Prime Minister Bibi Netanyahu. We worked as a team like perhaps no team has ever worked before, and we've gone a long way to erasing this horrible threat to Israel. ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান যেন কোনো প্রত্যাঘাতের কথা না ভাবে। যদিও সেই হুঁশিয়ারিকে তোড়াই কেয়ার ইরান একের পর এক হামলা শুরু করেছে ইতিমধ্যেই। আজ সকাল থেকে ইসরায়েলের জেরুজালেম, তেল আবিব সহ একাধিক জায়গায় হামলা। আর এখানেই প্রশ্ন উঠছে, বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিক্রম, ইরান হামলা চালিয়ে যাচ্ছে, পাল্টা প্রত্যাঘাতে জোর বাড়িয়েছে, তাহলে কি আবারও বড় কোনো হামলা হতে পারে মার্কিনের তরফ থেকে?
একেবারেই সেই সম্ভাবনাই জোরালো হচ্ছে। তার কারণ তোমাকে জানিয়ে রাখবো যে ইরানের যে 3টে নিউক্লিয়ার বেস ছিল সেই 3টে নিউক্লিয়ার বেসকেই কার্যত ইউএস আর্মি বা ইউএস এয়ারফোর্সের তরফ থেকে তা কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে বলে আমেরিকার তরফ থেকে দাবি করা হচ্ছে, যার মধ্যে ফর্দ রয়েছে, যা কিনা অন্যতম নিউক্লিয়ার বেস এই ইরানের। এবং তারপরেই কিন্তু ইরানের তরফ থেকে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে এর ভারী প্রত্যাঘাত আনা হবে, এমন প্রত্যাঘাত আনা হবে যা গোটা পৃথিবী দেখবে যে ইরান কি প্রত্যাঘাত করছে। কিন্তু যেটা আমেরিকার তরফ থেকেও বলা হয়েছে যে এই আঘাতের পর বা এই হামলার পর, যেখানে তারা বলছেন যে এরপর যদি ইরানের তরফ থেকে কোনো রকম কোনো কার্যকলাপ করা হয়, কোনো রকম কোনো হামলা যদি করা হয়, তাহলে কিন্তু এর থেকেও বড় হামলা আমেরিকা নামিয়ে আনবে ইরানের উপরে। এবং আমেরিকার তরফ থেকে ইতিমধ্যেই তাদের যে সেনাবাহিনী, তারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইরানের এমন বিভিন্ন জায়গাকে টার্গেট করে রেখেছে যেই সমস্ত জায়গায় এখনও পর্যন্ত তারা হামলা করেনি। শুধুমাত্র নির্দিষ্টভাবে প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে, অর্থাৎ যেই 3টি নিউক্লিয়ার বেসে নিউক্লিয়ার বম বানানো হচ্ছিল বলে আমেরিকা জানতে পেরেছিল তাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে, সেই নির্দিষ্ট জায়গাগুলিতেই বম্বার্ডমেন্ট করে সেগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু এই যে হামলা, সেই হামলা বা এই অ্যাটাকের পর যেটা সব থেকে বড় হয়ে উঠছে অর্থাৎ যে ইরান সংঘাত আরো তীব্র হতে পারে। আমাদের নজর থাকবে। বিক্রম, ধন্যবাদ। সংঘাত আরো তীব্র হতে পারে সেটা তো বোঝাই যাচ্ছে, তার কারণ আমেরিকা যখন সরাসরি যুদ্ধে নামলো, আক্রমণ করলো ইরানকে, সেই সময় খামেনি, ইরানের শীর্ষ ধর্মীয় নেতা খামেনি, যিনি এই মুহূর্তে আত্মগোপন করে রয়েছেন, তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় কিন্তু অ্যাক্টিভ রয়েছেন প্রথম দিন থেকেই। ফল ভুগতে হবে আমেরিকাকে, প্রত্যাঘাত কখনো ভুলবে না আমেরিকা, বিশ্ব দেখবে ইরানের সেই প্রত্যাঘাত। একথাই তিনি বলেছেন হুঁশিয়ারি দিয়ে, হুঙ্কার দিয়েছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা খামেনি। একই সঙ্গে ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান। আমরা দেখতে পাচ্ছি প্রত্যাঘাত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইরান। আমেরিকার হামলার আবহে ইরানের হামলা, এবং তেল আভিভে পরপর মিসাইল হানা, সাইরেন বাজছে টানা, জেরুজালেম সেখানেও ইরানের মিসাইল হামলা। অর্থাৎ খামেনি আত্মগোপন করে রয়েছেন, বাংকারে পরিবার নিয়ে রয়েছেন ঠিকই, কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, এবং তিনি বারবার যেটা বলছেন, এই প্রত্যাঘাত এতটাই হবে যে বিশ্ব মনে রাখবে। এর আগেও এই খামেনিকে নিয়ে যেটা বলা হয়েছিল, যে ইসরায়েল যেটা বলেছিল যে একে অপসারণ করলেই কিন্তু শান্তি ফিরবে, এবং ট্রাম্প তখন বলেছিল আমরা জানি যে এই খামেনি কোথায় রয়েছে। এবং তারপরেও খামেনি সোশ্যাল মিডিয়ায় যা যা বক্তব্য রেখেছে, সেখানে একটা বিষয় তো পিছু হটবার কোনো জায়গায় নেই, স্পষ্ট করেছে খামেনি। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, দেখো, শুধুমাত্র হুঁশিয়ারি নয়, ইতিমধ্যেই প্রত্যাঘাতের যে প্রক্রিয়া তাও শুরু করে দিয়েছে ইরান। যেটা আমরা জানতে পারছি যে এই ইউএসের যে এয়ার অ্যাটাক, তারপরেই কিন্তু ইরানের তরফ থেকে পরপর ক্রমাগত তারা ইসরায়েলের বিভিন্ন শহরে, তেল আভিভ, জেরুজালেম সহ বিভিন্ন শহরে তারা শয়ে শয়ে মিসাইল হানা দিয়েছে, মিসাইল ছুড়েছে, যার ফলে কিন্তু তেল আভিভ এবং জেরুজালেম সহ বিভিন্ন ইসরায়েলের শহরে সেখানে কার্যত ধ্বংসস্তূপ, বিভিন্ন বড় বড় বিল্ডিং কার্যত ধ্বংসস্তূপের পরিণত হয়েছে। এমনকি একটি এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টেও কিন্তু হামলা চালানো হয়েছে, এবং সেই এয়ারপোর্টটিকেও কার্যত ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। যেটা সব থেকে এই মুহূর্তে উদ্বেগের বিষয় তা হলো যেভাবে এই যুদ্ধ, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ এসকালেট করছে, সেই জায়গায় ইরান স্পষ্টত জানাচ্ছে যে তারা এমন প্রত্যাঘাত করবে যা গোটা পৃথিবী মনে রাখবে। এবং সেক্ষেত্রে যেটা সব থেকে বড় প্রশ্ন তা হলো ইরানের কাছে এমন কোন কোন অস্ত্র, কোন কোন ধরনের মিসাইল রয়েছে যা তারা এখনো পর্যন্ত ব্যবহার করেনি, এবং পরবর্তী ক্ষেত্রে যা তারা ব্যবহার করতে পারে। এবং ইরান যেটা স্পষ্ট করে দিয়েছে যে প্রত্যেক আমেরিকান নাগরিক, অর্থাৎ মার্কিন নাগরিক এবং মার্কিন সেনা ঘাঁটি, তা কিন্তু তাদের টার্গেট হয়ে গিয়েছে এই হামলার পর। সেক্ষেত্রে দাঁড়িয়ে ইরানের তরফ থেকে ফুল স্কেলে এই ওয়ারকে নিয়ে যাওয়া হয় কিনা, বা আমেরিকার তরফ থেকে ফুল স্কেলে এই ওয়ারকে নিয়ে যাওয়া হয় কিনা, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, অন্যান্য যে সমস্ত সুপার পাওয়ারগুলি রয়েছে, বিশেষ করে চায়না থেকে শুরু করে রাশিয়া, তাদের ভূমিকা কী হয়, তারা কোন দিকে থাকে, এবং যেভাবে দুটি ফ্রন্ট তৈরি হচ্ছে, কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। কারণ এর আগেও আমরা দেখেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু তখন শুরু হয়ে যায় যখন ইউরোপের বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ আমেরিকা যখন ওই যুদ্ধে পার্টিসিপেট করে, তখন কিন্তু সেটা ইউরোপিয়ান ওয়ার থেকে সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরিণত হয়। সেক্ষেত্রে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে, যেখানে আমেরিকা ইতিমধ্যে ডাইরেক্টলি ইনভলভ হয়ে গিয়েছে, অন্যান্য মধ্যপ্রাচ্যের যে দেশগুলি রয়েছে তারাও এফেক্টেড হচ্ছে, এবং তারাও কতটা এখানে ইনভলভ হয় সেটাই আপাততভাবে দেখার বিষয়। ইতিমধ্যেই আমেরিকার যে হামলা ইরানের ওপরে, তা নিয়ে কিন্তু মধ্যপ্রাচ্য সহ একাধিক দেশ তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন যে যেখানে
কথোপকথনের জায়গা ছিল, যেখানে কথোপকথন না করে, কোনো ডিপ্লোম্যাটিক কোনো আলোচনা না করে কী কারণে আগেই হামলা করে দেওয়া হলো, সেই নিয়ে কিন্তু একাধিক দেশ তারা প্রশ্ন তুলতে শুরু করেছে। ইরানের পাশে ইতিমধ্যেই দাঁড়িয়েছে তুরস্ক অর্থাৎ টার্কি, তারা প্রথম থেকেই দাঁড়িয়েছে। এছাড়াও কিন্তু আশপাশে আমরা জানি যে গতকালই ইসরায়েলের তরফ থেকে লেবাননের দক্ষিণ অংশে সেখানে নেভিকে দিয়ে অ্যাটাক করানো হয় এবং সেই নেভি অ্যাটাকে কার্যত বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে এবং লেবাননও কিন্তু কার্যত এই যে যুদ্ধ তাতে পার্টিসিপেট করে গিয়েছে। আপাততভাবে একেবারে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সীমিত ছিল তা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এবং একদমই জটিল থেকে জটিলতর হচ্ছে পরিস্থিতি। ধন্যবাদ বিক্রম, তোমাকে সরাসরি কথা বলছিলাম প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে। আর এই যুদ্ধের আবহে এবার পেহেলগাঁওয়ের বড় আপডেট দেব। 2 মাসের মাথায় গ্রেফতার আরো 2 এনআইএর হাতে গ্রেফতার 2 জন। জঙ্গিদের আশ্রয় দেওয়া এবং লজিস্টিক সাপোর্ট দেওয়ার অভিযোগে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এই 2 জনই পেহেলগাঁওয়ের বাসিন্দা, হামলাকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগ করছে এই 2 জনের বিরুদ্ধে। আমরা বিষয় নিয়ে আরো জানবো। পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, কি খবর পাচ্ছ? দেখো, এর আগে বেশ কিছু ওভারগ্রাউন্ড ওয়ার্কারদেরকে এনআইএ তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার পেহেলগাঁওয়ের বাজপুর থেকে যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা মূলত কিন্তু সম্পর্কে 2 ভাই এবং তারা এই যে জঙ্গি হামলা হয়েছিল 22শে এপ্রিল পেহেলগাঁওতে, সেই জঙ্গি হামলায় পাকিস্তানের লস্করে তৈবার যে জঙ্গিরা এসেছিল তার মধ্যে 3 জন জঙ্গিকে সরাসরি তারা আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিল। যে সিজনাল যে কুটির হয় সেখানে তাদের থাকার বন্দোবস্ত করে দেয়, তাদের খাবার দাবার, এবং তার পাশাপাশি সেখানে থেকেই তারা রেকি করা থেকে যাবতীয় যে লজিস্টিক সাপোর্ট এই অভিযুক্তরা দিয়েছিল। এমনকি তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন যে ধৃতদেরকে জেরা করে এর আগে যাদের পরিচয় প্রকাশ করা হয়েছিল সেই পরিচয় নিশ্চিত করা গেছে। ধৃতরা জেরায় স্বীকার করেছে যে এই 3 জন যাদেরকে তারা আশ্রয় দিয়েছিল তারা জানতেন তারা পাকিস্তানি নাগরিক, তারা অবগত ছিলেন যে পেহেলগাঁওতে এইরকম একটি পাকিস্তানের তরফ থেকে লস্করে তৈবা এরকম একটি হামলা আনতে চলেছে এবং একই সঙ্গে তাদের একেবারে পরিচয় সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু তদন্তকারী অফিসারদের কাছে নিশ্চিত করেছে। ফলে তাদের বিরুদ্ধে ইউএপিএ সহ হারবারিং এর চার্জ একাধিক ধারাতে কিন্তু অভিযোগ আনা হয়েছে এনআইএ তরফ থেকে। যেটা বলা হচ্ছে যে এটা তাদের এই মামলার তদন্তে অত্যন্ত বড়সড় সাফল্য, যদিও এখনো পর্যন্ত যারা মূল হামলাকারী পাকিস্তান থেকে যারা এসে এই হামলা চালিয়ে 26 জন পর্যটককে গুলি করে খুন করেছিল তাদের কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। ধন্যবাদ পিয়ালি। পেহেলগাঁও হামলার 2 মাসের মাথায় আরো 2 জনকে গ্রেফতার করা হলো এবং এরা স্থানীয় মানুষজন এবং যারা জঙ্গিদের লজিস্টিক সাপোর্ট দিয়েছিল, আশ্রয় দিয়েছিল বলে খবর পাওয়া যাচ্ছে এবং সেই অভিযোগেই 2 জনকে গ্রেফতার করা হয়েছে এনআইএ তরফ থেকে। এদিকে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তার বিরুদ্ধে এফআইআর দায়ের হলো। পুলিশের বিরুদ্ধে কুকথার অভিযোগ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে, আর তারপরেই এবার এফআইআর বটতলা থানায় এফআইআর দায়ের করা হয়েছে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে অভিযোগ এনেছেন এক মহিলা, তার অভিযোগের ভিত্তিতেই এবার এফআইআর দায়ের হলো সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, ঠিক কি খবর? দেখো, সুকান্ত মজুমদার তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং বটতলা থানায় নির্দিষ্ট মর্মে অভিযোগ করেছেন এক মহিলা। তার অভিযোগ যে শান্তিভঙ্গ করেছেন এবং মহিলাদের প্রতি অসম্মানজনক মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার যেদিন ভবানীপুরের কর্মসূচিতে যান সেদিন জি 24 ঘন্টার ক্যামেরার সামনেই বেশ কিছু মন্তব্য করেন, যে মন্তব্যে বিতর্ক ছড়ায়। আর তারপর থেকেই সুকান্ত মজুমদার এই বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে জলঘোলাও শুরু হয়েছিল এবং সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। যদিও সুকান্ত মজুমদার এখনো পর্যন্ত জানাচ্ছেন তিনি তার বক্তব্যে অনড়, তিনি মহিলাদের প্রতি অসম্মানজনক কোনো মন্তব্য করেননি। তিনি যা বলেছেন, সুকান্ত মজুমদারের দাবি তিনি কোনো অসম্মানজনক মন্তব্য মহিলাদের উদ্দেশ্যে করেননি। একেবারে মৌমিতা, আমরা শোনাবো দর্শকদের সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন এই এফআইআর দায়ের হওয়ার পর, আর একই সঙ্গে শোনাবো গতকাল সুকান্ত মজুমদারের যে বক্তব্যের পর এই বিতর্ক ছড়িয়েছে সেই বক্তব্য। আমার এই মন্তব্যটিকে নিয়ে জলঘোলা করার চেষ্টা করছে, তারা মিথ্যে প্রচার করছে। আমি সেদিনও যা বলেছিলাম আজও একই কথা বলছি যে পশ্চিমবঙ্গের পুলিশের আচরণ, রেড লাইট এরিয়ার মহিলাদের তার একটা নীতি থাকে, তাদের একটা নিয়মাবলী থাকে। পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল সেখান থেকেও বাজে অবস্থায় পৌঁছে দিয়েছে। সেদিন আমি সেই কথা বলেছিলাম, আজও সেই কথা বলছি। এই বক্তব্য মহিলাদের বিরুদ্ধে নয়, এই বক্তব্য পুলিশের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে এই বক্তব্য এবং এই বক্তব্য আমি 100% সহমত এবং পুলিশকে এটা তৃণমূল কংগ্রেস করিয়েছে।
এই বাংলার আইন ব্যবস্থাকে তো এরা তো রেড লাইট এরিয়ার সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছে। রেড লাইট ওই এরিয়ার সেক্স ওয়ার্কাররা এর থেকে ভালো হয়, এটা নীতি থাকে, এতে কোনো নীতি নেই। আর এবার পণ্ডশ্রী ঘটনার দিকে নজর রাখবো। গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ সেখানে। মহেন্দ্র সিং নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক। গতকাল রাত 2:30 নাগাদ পুলিশের পেট্রোলিং চলাকালীন পুলিশ দেখতে পায় দীপক সিং নামে এক ব্যক্তি গুরুতর জখম অবস্থায় ধর্মরাজ তলার কাছে পড়ে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং জানতে পারে যে নকল সোনা বিক্রির অভিযোগে তাকে এবং তার দাদা মহেন্দ্র সিংকে 4-5 জনের দুষ্কৃতী বেধড়ক মারধর করে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, পুলিশ কি বলছে? আর দেখো, কিছুক্ষণ আগেই ঘটনাস্থলে পণ্ডশ্রী থানার ওসি এবং তার সাথে যারা তদন্তকারী অফিসাররা প্রত্যেকে এসেছিলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং যেটা জানা যাচ্ছে যে পণ্ডশ্রী থানা এলাকার এই যে ঘটনাস্থল, যেটা হলো যে এনজি ডক্টর এনজি সাহা রোড, এবং সেই এনজি সাহা রোডের একটা নির্জন জায়গা তুমি দেখতে পাবে যে গলি, সেই গলির মধ্যেই গতকাল রাতে যখন পণ্ডশ্রী থানা পুলিশ পেট্রোলিং করছিল সেই সময় দেখতে পায় যে এই জায়গাতেই এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং তাকে যখন তড়িঘড়ি নিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক সে তারপরেই দেখা যায় যে ধর্মরাজ তলার কাছে সেখানে আরও একজন পড়ে রয়েছে এবং তড়িঘড়ি দুজনকে নিয়ে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন এই মহেন্দ্র সিংয়ের মৃত্যু হয় এবং এখনও পর্যন্ত দীপক সিং সেই হাসপাতালে ভর্তি রয়েছে। রাজস্থান থেকে সোনা বিক্রি করতে এসেছিল এমনটাই পুলিশ জানতে পেরেছে এবং যেটা দীপক সিংকে জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ যেটা জানতে পেরেছে, আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে তারা এই সোনা বিক্রি করার জন্য যখন এখানে আসে সেই সময় তাদের উপর এলাকারই। ধন্যবাদ নান্টু, কথা বললাম প্রতিনিধি নান্টু হাজরার সঙ্গে। ইরানে আমেরিকার হামলা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। ইউএনের তরফ থেকে গভীর উদ্বেগ প্রকাশ। রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের চিন্তাজনক জায়গায় পৌঁছে যাচ্ছে যুদ্ধের পরিস্থিতি। বিবৃতি রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।